২৪ ঘন্টা ধরে সড়কে শ্রমিকদের অবস্থান। নবীনগর চন্দ্রা মহাসড়কে যাত্রী ভোগান্তি চরমে। কালকে থেকে বাস স্ট্যান্ডের রাস্তাঘাটে পরে রাস্তা এরকম বন্ধ করে রাখছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না, কিছু না। আলটিমেটাম দিয়ে দিত যে কালকে থেকে গাড়ি বাই করো না, আমরা বাই করতাম না। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, নিহত 4 শিশু সহ একই পরিবারের 6 সদস্য। জানা যায়নি সূত্রপাতের কারণ, তদন্ত করছে পুলিশ। উত্তরে নামছে বন্যার পানি, তীব্র হচ্ছে ভাঙন। প্লাবনে ভেসে গেছে নোয়াখালীর পুকুর, জলাশয়ের মাছ। ক্ষতি প্রায় 615 কোটি টাকা। সংবাদ শেষে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি প্রথম শিরোনামেই শুনলেন। 24 ঘন্টার বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান করছেন আশুলিয়ার বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা। আজ বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে, 14টি পোশাক কারখানা বন্ধ আছে। শিল্প পুলিশ জানায় অভ্যন্তরীণ সমস্যায় 7টি কারখানা বন্ধ রয়েছে, আর বাকি 7টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজারে লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সড়কে অবস্থান নেয়। শ্রমিকরা জানিয়েছেন 28 আগস্ট বার্ডস গ্রুপের 4টি কারখানা লে অফ ঘোষণা করা হয়, আর গতকাল পাওনা পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন পাওনা পরিশোধের সময় 3 মাস বাড়ানোর নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। এতে করে তারা বিক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেয়। কালকে থেকে বাস স্ট্যান্ডের রাস্তাঘাটে পরে রাস্তা এরকম বন্ধ করে রাখছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না, কিছু না। আলটিমেটাম দিয়ে দিত যে কালকে থেকে গাড়ি বাই করো না, আমরা বাই করতাম না। এত যাত্রী ভোগান্ত হতো না, তাহলে এই যাত্রীগুলো কি মানুষ না? আমাদের কি বাল বাচ্চা নাই, আমাদের কি পেট নাই? আমরা কে জায়গায় নিজস্ব বাড়িতে থাকি, বাড়ি ভাড়া নাই। আজকে মাসের 1 তারিখ, আমাদের বাড়ি ভাড়াটা কে দেবে? ভালো করে অনেক কিছু করলাম, ফ্যাক্টরিতে ডিউটি করলাম, তার জন্য আমাদের বিনিময়ে এই কষ্টটা করা কি উচিত? এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছে। আশুলিয়ায় আছেন তিনি। শ্রমিকদের রাস্তা থেকে কেন সরানো যাচ্ছে না নিপু? পুলিশ এবং মালিক পক্ষ কি বলছে? বৃষ্টি, আসলে শ্রমিকদের কেন সড়ক থেকে সরানো যাচ্ছে না এই বিষয়টি আসলে আমরাও বারবার কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 2-1 বার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও আর কেউ কিন্তু মালিক পক্ষের কেউ কিন্তু শ্রমিকদের সঙ্গে কথা বলতে আসেনি। তাছাড়া বিশ্বাসের জায়গাটাও কমে গিয়েছে। এর আগেও সড়কে যখন শ্রমিকরা নেমেছিলেন তখন কিন্তু শ্রমিকরা বেশ কয়েকবার তারা অভিযোগ বিক্ষোভ করেছিলেন, তখন কিন্তু তাদেরকে আশ্বাস দিয়ে কিন্তু তাদেরকে সড়ক থেকে তুলে নেওয়া হয়েছিল। গতকাল ছিল সবশেষ 30 তারিখ, এই 30 তারিখেই তাদের পাওনা পরিশোধ করবে এমনটা কিন্তু তাদেরকে বলা হয়েছিল, কিন্তু সেই 30 তারিখেও কিন্তু তাদের পাওনা শ্রমিকরা বুঝে পায় নাই। শ্রমিকরা যখনই বুঝে পায় নাই, আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শ্রমিকদের বারবার বলেছে সড়কটি তুলে দিতে। শ্রমিকরা যখন পাল্টা প্রশ্ন করেছিল যে আপনারাই বলেছিলেন যে তোমরা বিক্ষোভ বন্ধ করো, আজকে আগামী 30 তারিখে তোমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে, কোথায় সেই পাওনা? এমন পরিস্থিতি কিন্তু চলছে। আসলে এখন পর্যন্ত কোনো স্বস্তির বিষয় নেই। মানুষের যে সীমাহীন দুর্ভোগ কি পর্যায়ে পড়তে পারে সেটা কিন্তু আসলে এই নবীনগর চন্দ্রা মহাসড়কে এসে বোঝা যাবে। দীর্ঘ যানবাহনের জটলা রয়েছে। এই প্রভাবটা শুধু যে নবীনগর চন্দ্রা সড়কে রয়েছে এমনটি না, এটা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর যে অঞ্চলটি রয়েছে সেই নবীনগর অঞ্চলে কিন্তু ঠিক যানবাহনের জটলা দেখা দিয়েছে এবং যানবাহনের সীমাহীন দুর্ভোগ পড়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। তারা শুধুই ফোনে বলছেন যে তারা চেষ্টা করছেন শ্রমিকদের সড়ক থেকে তুলে দিতে। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা গাজীপুরে যাব, কারণ সেখানে কোনাবাড়িতে গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। এতে করে সেখানে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছি সহকর্মী পলাশ প্রধান আছেন সেখানে। পলাশ, জরুরি যে সকল এলাকা আছে সেখানে এবং বিশেষ করে যে জরুরি এলাকা সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
বৃষ্টির সকাল থেকে কিন্তু বিএনপির দুই পক্ষ তারা একটি পোশাক কারখানার জুট নামানোকে কেন্দ্র করে দুই পক্ষই সংঘর্ষ হয়। এতে করে কিন্তু তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে প্রায় 5 জন আহত হয় এবং যারা স্থানীয়ভাবে কিন্তু দেখেছি 2 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং 3 জনের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাদেরকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি যদি বলি যে শুধু গাজীপুর কোনাবাড়ি যে জরুন এলাকায় নয়, গত কয়েকদিন যাবত কিন্তু আমরা দেখে আসছি গাজীপুরের বড়বাড়ি, বুটবাজার, গাজীপুর সদর, শ্রীপুর সহ কাশিমপুরে প্রায় কয়েকটি ঘটনায় ঘটেছে। বিএনপির দুই পক্ষই কিন্তু তারা জুট ব্যবসাকে কেন্দ্র করে অর্থাৎ তাদের দখলে নেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যেই দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে করে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে কিন্তু বেশ আহত হয়েছে এবং আমাদের সহকর্মী সহ সাংবাদিক কর্মীদেরকেও কিন্তু এক প্রকারে জোরপূর্বকভাবে তারা বাধা সৃষ্টি করে কিন্তু তারা কার্যক্রম করছে। বেশ কয়েকবারই কিন্তু আমরা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আসলে তারা যেভাবে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে তারা মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পলাশ। নার্সিং, মিডওয়াইফারি অধিদপ্তর ও কাউন্সিলের নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণের 1 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছে নার্সরা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টার কর্মবিরতি তারা পালন করে। চট্টগ্রাম মেডিকেলের রফিক গ্যালারিতে অবস্থান কর্মবিরতি পালন করে 500-র বেশি নার্স। তারা বললেন, আজ 12টা পর্যন্ত কর্মবিরতি পালন হলেও আগামীকাল 2টা পর্যন্তই কর্মবিরতি রাখবেন নার্সরা, আর দাবি আদায় না হলে পরদিন থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন। এদিকে রোগীরা জানিয়েছেন 9টা থেকে কর্মবিরতির কথা থাকলেও সকাল থেকেই কোনো সেবা দেননি নার্সরা। হাসপাতালে ভর্তি প্রায় 4000 রোগীকে এ সময় সেবা দেন চিকিৎসকরা, তবে নার্স না থাকায় কোনো অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। নার্স নাই, আমার রিপোর্ট লেগেছে, লিভলেট লাগাই দিচ্ছে, খোঁজা হবে না আজকে। চলেছে 2 তলা থেকে ও এমার্জেন্সি রুম থেকে সবার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে না, ইঞ্জেকশন দেওয়ার সেবা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। একটা ইঞ্জেকশন দিতে একটা লোক নাই, একটা রুগীকে দেখার মতো একটা লোক নাই এখানে। তো দেখবে কেডা? কেউ দেখার মতো নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও 1 দফা দাবিতে কর্মবিরতি পালন করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্যরা। হাসপাতালে মোট 1211 জন নার্স কর্মবিরতিতে অংশ নেয়, আর দাবি না মানলে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে নার্সদের কর্মবিরতিতে ভোগান্তি পোহাতে হয় হাসপাতালে ভর্তি 3000-এর বেশি রোগীকে। রোগীদের এ সময় সহায়তা করেন হাসপাতালের জরুরি বিভাগ, এমার্জেন্সি, ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস, পিআইসিইউ ইউনিটগুলোতে দায়িত্বরতরা। আর বিপাকে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরাও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করেছে নার্সরা। সকালে 1 দফা দাবিতে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে তারা জড়ো হন, দাবি আদায়ে মিছিল করেন। লোকালয় থেকে বন্যার পানি নেমেছে, এতে করে স্পষ্ট হতে শুরু করেছে নোয়াখালীর মৎস্য খাতের ক্ষয়ক্ষতির চিত্র। ভেসে গেছে পুকুর, জলাশয় আর খামারের 615 কোটি টাকার মাছ। খামারিরা বলছেন, ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন সুদমুক্ত ঋণ আর সরকারি সহযোগিতা। টানা কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন নোয়াখালীর মৎস্য চাষিরা। পানি নেমে গেলেও ভোগান্তি পিছু ছাড়ছে না তাদের। শেষবারের বন্যায় ভেসে গেছে 93,000 পুকুর, জলাশয় আর খামারের মাছ। সব হারিয়ে দিশেহারা এসব মৎস্য খামারিরা। আমরা এই ভয়াবহ বন্যায় আমরা অভ্যস্ত ছিলাম না। আমাদের এই অত্র অঞ্চলের ইতিহাসে এই ধরনের কোনো পানি উঠার বন্যার কোনো রেকর্ড নাই। মাছ বিক্রি করবো এর মতো অবস্থায় প্রায় আমার 1 লক্ষ তেলাপিয়া ছিল, বিভিন্ন জাতি সাদা মাছ ছিল। এখানে সম্পূর্ণ মাছ এখন চলে গেছে। আমরা তিলে তিলে প্রতিষ্ঠান যেভাবে আমরা গড়ে আনছি, এখন আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি। বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলা নিচু এলাকা হওয়ায় বছরের বেশিরভাগ সময় খেতে পানি থাকে। তাই ফসলের চাইতে মৎস্য চাষকেই লাভজনক মনে করেন স্থানীয় চাষি। বন্যায় ক্ষতি হয়েছে এসব এলাকাতেই। ঋণ নিয়ে গড়েছিলেন খামার, এখন সুদ বাদ দিয়ে সরকারি সহযোগিতার দাবি তাদের। 30 লাখ টাকার মতো বিভিন্ন এনজিও, ব্যাংক সবখান থেকে ঋণ নিয়ে আমরা মাছ চাষ করি। এখন তো কিছুই নাই। কিস্তি পরিশোধ করার জন্য, ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য বারবার তাগিদ দিতেছে। সরকার যদি লোনটা দেয় আমরা আবার মাছ চাষ করতে পারি নতুন করে, খাদ্য মধ্য দিলে, মাছের পোনা দিলে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
আমরা একটা প্রস্তাবনা অথবা সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। কোনো বরাদ্দ পাওয়া গেলে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বন্যায় ভেসে গেছে 615 কোটি টাকার মাছ। এর আগে এমন দুর্যোগ না হওয়ায় খামারিদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ধীরে ধীরে উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকা থেকে তিস্তার পানি নামছে, তবে দুর্গতদের দুর্ভোগ কমেনি। রাত থেকে বৃষ্টি না হওয়ায় তিস্তা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা ব্যারেজ পয়েন্ট এবং কাউনিয়া সেতু পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে ভোগান্তি বেড়েছে বহুগুণ। লালমনিরহাটে নদী তীরের বিভিন্ন এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি। চট্টগ্রাম সিটি নির্বাচনে কারচুপির মামলায় মেয়র রেজাউলকে অবৈধ ঘোষণার পর বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে নতুন মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানব সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, একটু বিস্তারিত করে জানাবেন এই মামলার বিষয়ে আদালত কি বললেন? বৃষ্টি, ঠিক যে সর্বশেষ যে সিটি নির্বাচন হয়েছে সেই সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিপক্ষে লড়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, এবং সেই নির্বাচনে এককভাবে অনেকটা বলতে গেলে যে দলীয় প্রভাব খাটিয়ে এবং মাঠ পর্যায়ে যে আচরণ বিধিগুলো রয়েছে নির্বাচন কমিশনের সেগুলো না মেনে যে নির্বাচনটি হয়েছিল এমনটাই কিন্তু এই অভিযোগে উল্লেখ করে চট্টগ্রাম যে নির্বাচন যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে একটি মামলা দায়ের করেছিলেন। সেই সময় নির্বাচনে যে পরাজিত হয়েছিলেন ডাক্তার শাহাদাত হোসেন, তিনি বলেছেন যে তাকে অন্যায়ভাবে এবং এক প্রকার তাকে জিম্মি করে নির্বাচনটা জয়লাভ করেছিলেন যে মেয়র হয়েছিলেন সাবেক যে রেজাউল করিম চৌধুরী। সেই ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছিল নির্বাচন ট্রাইব্যুনালে, সেই নির্বাচন ট্রাইব্যুনালের সেই মামলার রায় আজকে হয়েছে এবং সেই রায়ে বিচারক ছিলেন মোহাম্মদ খায়রুল আমিন। তিনি একটি রায় ঘোষণা করেছেন এবং সেখানে বলেছেন যে সেই নির্বাচনটি অবৈধ এবং সেটিকে বাতিল ঘোষণা করেছেন। সে সময় নির্বাচিত মেয়রকে অবৈধ ঘোষণা করে যিনি মামলার বাদী ছিলেন ডাক্তার শাহাদাত হোসেনকে এই মেয়র ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি এই যে মেয়র ঘোষণার পর এইটার যেন আগামী 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করে সেজন্য কিন্তু নির্বাচন কমিশনকে একটি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আদালত থেকে, এবং এই রায়টি পাওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন ডাক্তার শাহাদাত হোসেন, যাকে মেয়র ঘোষণা করা হয়েছে। তার কর্মীরা সমর্থকরা আদালত ভবনে এসেছেন, উল্লাস করেছেন এবং তিনি বলেছেন যে এই সময়ে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে রায় সেটি আসলে তিনি স্বাগত জানিয়েছেন এবং সুষ্ঠু একটি রায় তিনি দেখতে পেয়েছেন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা রয়েছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃষ্টি করে জানাচ্ছিলেন। ধন্যবাদ আলামিন। সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছে আওয়ামী রাজনীতির সাথে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঠিক তেমনি ভোলার সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির 107 জন ডিলার লাপাত্তা। এর ফলে অর্ধাহারে অনাহারে মানবেতর দিন কাটছে জেলার প্রায় 50,000 দরিদ্র পরিবারের। দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়ার আশ্বাস জেলা খাদ্য অধিদপ্তর কর্মকর্তার। ভোলার সরকারি গুদামে মেঝে থেকে দেয়াল অবধি স্তূপ করে রাখা শত শত চালের বস্তা, নতুন করে আর কোনো বস্তা রাখারও জায়গা নেই। অথচ সামান্য চালের অভাবে মানবেতর দিন কাটছে চর ভেদুরিয়া গ্রামের আব্দুল কাদেরের। স্ত্রী, সন্তান ও নাতি নাতনির মুখে দুবেলা খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী কাদের। গত মাসে আমার চাল দেয় নাই, না দেওয়াতে আমার খুব কষ্ট হইতে আছে। আমার ঘরের 4 জন খাওয়ানি, আমার নাতি ফুতি লই, আমার স্ত্রী সহ আমি খুব কষ্ট পাইতে আছি। আমি পঙ্গু মানুষ, কামে জুজি করতে পারি না।
একই অবস্থা জেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রায় 50,000 দরিদ্র পরিবারের। আগে সরকারের খাদ্যবান্ধব প্রকল্প অনুযায়ী কার্ডধারী একজন 15 টাকা দরে 30 কেজি চাল নিতে পারতেন নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে, কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেয় জেলার আওয়ামীপন্থী 107 জন ডিলার। এতে 4 উপজেলায় ব্যাহত হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। 15 টাকা দামের চাল পাইতাম, এই মাসে পাই নেই, বাজারে চাল কিনে আনুম, এই অত সম্পদ নাই আমার। আয় ইনকাম নাই, খাইতে লইতে কষ্ট। 15 টাকা একটা চালের কাটা ছিল, চালটাও দেয় না, যদি দিত অনেক উপকার হইতো। সেপ্টেম্বর মাসে কোনো আমি চাল ফাত 15 টাকা দামের আমি পাই নাই। আমি যে বাজার থেকে কিনা খামু আমার সেই টাকাও নাই। আমরা গরিব মানুষ, আমরা সরকারি ঘরে থাকি, আমরা প্রতি মাসে 30 কেজি করে চাল পাইতাম, এখন আমরা চালটা পাই না। আমাদের ডিলার এখন চাল দেয় না এবং কিছু ডিলারও এখন নাই। ডিলারদের শূন্য পদে নিয়োগের কাজ চলছে বলে জানান জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা। যত দ্রুত সম্ভব কার্ডধারীদের হাতে চাল তুলে দেওয়ার আশ্বাস দেন তিনি। খাদ্যবান্ধবের যে নীতিমালা আছে সেখানে গঠিত কমিটি কর্তৃক 107 জন খাদ্যবান্ধব ডিলারের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করা যাচ্ছে যে খুব দ্রুতই ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলার 7 উপজেলায় খাদ্যবান্ধব ডিলারের সংখ্যা 172 জন, উপকারভোগী 82,547 পরিবার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সুনামগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। গত রাত 12টার দিকে ধর্মপাশা উপজেলার শিমেরখাল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে রাতে হঠাৎ করে বাড়িটিতে আগুন লাগে এবং আগুন দেখে আশপাশের মানুষ এগিয়ে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পায়। গ্রামবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়, তবে ঘর থেকে আর কাউকে বের করা যায়নি। সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে 6 জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল, স্ত্রী পলি আক্তার, ছেলে পলাশ, ফরহাদ, ওমর ফারুক ও মেয়ে ফাতেমা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ এই ঘটনা তদন্ত করছে। এ ব্যাপারে আমরা একটু বিস্তারিত করে জানবো। সুনামগঞ্জের ধর্মপাশে আমাদের সহকর্মী কামাল হোসেন অপেক্ষা করছেন। কামাল, কেমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, আমাদেরকে জানাবেন। নিহতদের দাফন হয়েছে কিনা এবং আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা গেল কিনা? আগুন লাগার কারণ কিন্তু এখনো জানা যায়নি। প্রশাসনের লোকজন এবং পুলিশের লোকজন এখানে আছেন, তারা বিষয়টি তদন্ত করছেন। ভিতর থেকে লাগানো ছিল। আমরা স্থানীয় জনপ্রতিনিধি সহ যাদের সাথে কথা বলেছি তারা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে এই ঘরে এবং এটি একটি আশ্রয়ণ প্রকল্প ঘর, গত সরকারের সময় যে জমি সহ ঘর দেওয়া হয়েছিল সেই আশ্রয়ণ প্রকল্পের ঘর। এখানে বেশ কিছু ঘর আছে। এই ঘরের মধ্যে এই ঘরের বাসিন্দা ছিল ইমারুল এবং তার স্ত্রী পলি আক্তার। তাদের 4 সন্তান, 3 ছেলে এবং 1 মেয়ে। সবাই পুড়ে ভস্মীভূত হয়ে একদম হৃদয় বিদারক ভাবে তাদের মৃত্যু হয়েছে। আশেপাশের ঘরগুলো বা এখানে আগুন লাগার পরে হয়তো কেউ না কেউ বিষয়টি টের পেত, কিন্তু ঘরের ভিতর থেকে দরজা আটানো অবস্থায় 6 জন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি একদম দুর্গম হাওড় অঞ্চলের মানুষ কিন্তু আসলে নাশকতা নাকি নেহায়েত দুর্ঘটনা। বিষয়টি এরই মধ্যে তদন্ত করতে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারা বিষয়টি বিচার বিশ্লেষণ করছেন যে ঘটনাটি কি, এবং এই লাশগুলো উদ্ধার করে তারা সুনামগঞ্জ সদর হাসপাতালের যে মর্গ আছে মর্গে নেওয়ার প্রক্রিয়াগুলো চালাচ্ছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন, শুনছিলাম আমরা কামাল। আর এই ছিল সংবাদ 6 দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকুন।